ভোটের খাস কথা। ভোটের খাস কথা নিবেদন করছে Pushpa Furniture, the best furniture ever you have seen. সহযোগী নিবেদক রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের স্বাগত। আজকে আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় উত্তম পাল। উত্তমবাবু, আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। আগামী 26 তারিখে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে, এবং আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই নির্বাচনে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি সিপিএম বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের একটা আসন সমঝোতা হয়েছে, এবং এই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রঞ্জ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার সমর্থনে ইতিমধ্যেই কংগ্রেসের পাশাপাশি বাম কর্মী সমর্থকেরা কিন্তু পূর্ণ উদ্যমে মাঠে ময়দানে একেবারে নেমে পড়েছেন, এবং তার প্রচারে একেবারে সামিল হয়ে জেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াচ্ছেন। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো উত্তম বাবুর সঙ্গে। উত্তম বাবু, ইতিমধ্যেই আপনাদের জোট প্রার্থী মানে আসন সমঝোতা যদি হয়, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রঞ্জ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আমরা তার নমিনেশন যেদিন জমা দেয় সেদিনও আমরা দেখলাম যে একেবারে বাম কংগ্রেসের সেই ঐক্যবদ্ধ চেহারাটা মিলেমিশে একাকার হয়ে আপনারা নমিনেশন জমা দিতে গেলেন, এবং জেলার বিভিন্ন প্রান্তে আপনারা প্রচার চালাচ্ছেন আলী ইমরান রঞ্জের সমর্থনে। এইবারের যে নির্বাচন হচ্ছে অন্যান্য বারের নির্বাচনের চাইতে কি কিছু আলাদা মনে হচ্ছে? কিসের ভিত্তিতে আপনারা নির্বাচনে লড়ছেন এবারে? আসলে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, বিগত 17টি নির্বাচনে মানুষ ভোট দিয়েছেন অন্যান্য 5টি বিষয়কে চিন্তা ভাবনা করে, কিন্তু 14 সাল থেকে দেশের মসনদে যে সরকারটা আছে, একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট, একটা হিংসাত্রয়ী সরকার, যে সরকারটা দৈনন্দিন জীবনে মানুষের যে যন্ত্রণা, সে সরকারের সেটা তার কাছে কোনো বিষয়বস্তু নেই। এদেশের লক্ষ কোটি বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থান করবার ক্ষেত্রে সে গভর্নমেন্টের কোনো ইতিবাচক পদক্ষেপ এই 10 বছরে আমরা অন্তত দেখতে পাইনি। সর্বোপরি এই দেশে এক দেশ এক আইন এক ভোট এই কথা চালু করবার যে ঘোষণা, সেটা হচ্ছে এই ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এই সমস্ত মহান বিপ্লবী যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছিল, নতুন করে এই দেশটা আবার পরাধীনতার নাগপাশে বন্ধ হয়ে যায় কিনা, এবং কর্পোরেট সাম্রাজ্য কর্পোরেট পুঁজির কাছে আমাদের দেশের সরকারটা নতজানু হয়ে সবটা বিক্রি করে দেয় কিনা, সেটা আজকে একটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। তাই আমরা সিপিআইএম দল এবং বামফ্রন্ট গোটা দেশে এই একই ইয়েতে যে এই সময়তে দাঁড়িয়ে দেশের সরকার থেকে দেশের গঠনতন্ত্র, দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব এটাকে রক্ষা করবার জন্য এই ফ্যাসিস্ট সরকারকে দিল্লির ক্ষমতা থেকে সরাতে হবে। এই বোঝাপড়া থেকেই গোটা দেশে বামফ্রন্ট যেখানে আমাদের যেটুকু শক্তি আছে সবটা শক্তি মিলিয়ে গোটা দেশে বিভিন্ন আঞ্চলিক দল, জাতীয় কংগ্রেস সব একত্রিত হয়ে বিজেপি বিরোধী একটা মঞ্চ তৈরি হয়েছে, যার ভিত্তিতে এবারে নির্বাচন সংগঠিত হচ্ছে। উত্তমবাবু, বিজেপি বিরোধী যে সংগঠন আপনারা ইন্ডিয়া জোট তৈরি করলেন, আদৌ কি তার বর্তমানে কোনো অস্তিত্ব রয়েছে? নীতিশ কুমার বেরিয়ে গেলেন, আপনারা পাশাপাশি সীতারাম ইয়েচুরি, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে রাহুল গান্ধী একসাথে বসে একাধিক শহরে 5 স্টার হোটেলে আপনারা বৈঠক করলেন, কিন্তু তার নির্যাসটা কি বেরোলো? আপনারা তো এই রাজ্যে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে লড়তে পারলেন না। তাহলে দিল্লিতে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হতো যে দিল্লিতে আপনারা দোস্তির নীতি করছেন, কুস্তি করছেন, না এখানে দোস্তি বা পারস্পরিক উল্টো ক্ষেত্রটা হতে পারে? আসলে আমরা আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলনে গত 22 সালে কেরালাতে এটা নিশ্চিত করেছিলাম যে এদেশের ক্ষমতা থেকে যদি বিজেপিকে সরানো না যায়, এদেশের সার্বভৌমত্ব, এদেশের গঠনতান্ত্রিক যে নিয়ম কানুন, যে গণতান্ত্রিক পরিমণ্ডল, একটা সরকারের যা করণীয় কাজ সে সম্পর্কে মানুষের মধ্যে একটা নেতিবাচক দিক উঠে আসছে, এবং সেই কারণেতেই বিজেপিকে যদি ক্ষমতার বাইরে না ফেলা যায়, আমাদের দেশে তিল তিল করে গড়ে ওঠা দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং এটা অনেক দিনের পরিশ্রম, সরকারের আন্তরিক সদিচ্ছার মধ্য দিয়ে এটা তৈরি হয়েছিল। এ সরকারটা সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার পার্টি কংগ্রেসে এই বোঝাপড়ার নিরিখে আমরা পৌঁছেছিলাম যে আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমরা বিজেপি বিরোধী সমস্ত দল, আঞ্চলিক দল, জাতীয় স্তরের দল, তা আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ক্ষমতার বাইরে পাঠানোর জন্য আমরা একটা বোঝাপড়ার নিরিখে আমরা এই নির্বাচনটা লড়ব। এবং সেক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম যে এই বোঝাপড়াটা হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একটি কাঠামোগতভাবে হবে, কিন্তু কেরালাতে সেখানে এলডিএফ এবং ইউডিএফ এই তারা নির্বাচনীভাবে তারা লড়াই করবেন, কংগ্রেস এবং লেফট তারা করবেন। অন্যান্য জায়গায় আমরা বলেছিলাম, এবং যে সভাটা পাটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়া জোটের, এবং ঠিক ঘটনার পরের দিন সিপিআইএমের জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি বলেছিলেন এই ট্রেনটা পাটনা থেকে ইউপি হয়ে দিল্লিতে যাবে, মাঝে অনেক স্টেশন থাকবে, সকলেই গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, কারণ আরএসএস এর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করবার মতো মানসিক দৃঢ়চেতা চিন্তা ভাবনা বা যুক্তি তর্ক এ সমস্ত আর যাই হোক না কেন তৃণমূল দল এটা করতে পারবেন না। কারণ তৃণমূলের পাশে ভয় হচ্ছে গোটা দলটা আপাদমস্তক এটা চোর দুর্নীতিতে ছেয়ে গেছে এবং তারা পারবেন না বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। সেটা হয়েছিল কথা ঠিক পাটনা সম্মেলনের পরের দিন। এবং তারপরে দেখলাম নীতিশ কুমার, এবং 10ই মার্চ আমরা দেখলাম ব্রিগেডের একটা সভা থেকে মমতা ব্যানার্জি 42টা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন। তিনি বলেছিলেন যে আমরা বিজেপি বিরোধী মোর্চা তৈরি করব। ফলে বিজেপি বিরোধী মোর্চা করবার আন্তরিক সদিচ্ছা, মানসিক দৃঢ়তা আর যাই হোক তৃণমূলের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা কোনো যোগাযোগ করেননি, বরঞ্চ আপনারা এই রাজ্যে আপনারা কার্যত সাইনবোর্ডে পরিণত হয়ে গিয়েছেন, কিন্তু তাও উনি বলেছিলেন যে কয়েকটা সিটের আলোচনা হতে পারে, আপনারা আগ্রহ দেখেননি। মমতা আসলে আমরা আমাদের পার্টি লেফট ফ্রন্ট মমতা ব্যানার্জির সাথে কথা বলতে আমরা নারাজ। আমরা একথা উপলব্ধি করেছিলাম যে মমতা ব্যানার্জি এমন একটা ব্যক্তি যিনি নাগপুরের নির্দেশে চলেন। তার ঝান্ডা টান্ডা আলাদা হতে পারে, কিন্তু দেশের ক্ষমতাসীন সরকারের একটা পার্ট অ্যান্ড পার্সেল মমতা ব্যানার্জি। তিনি ওখানে যেটা হচ্ছেন, এখানে যেটা করছেন, দিল্লিতে গিয়ে ঠিক তার উল্টোটা করছেন। এখানে মোদির বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলছেন, দিল্লিতে গিয়ে তাদের দরবারে ভাইবোকে বাঁচাতে, নিজে বাঁচতে, অন্যান্য চোর চুয়ার বাটপারদের বাঁচানোর জন্য শরণাপন্ন হচ্ছেন। ফলে বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করবার সেই মানসিক দৃঢ়চেতা মনোভাব এ রাজ্যে তৃণমূল দলের নেই, তারা সেটা করছে না। আমরা দেখেছিলাম এ রাজ্যে যে জাতীয় স্তরে কংগ্রেস তারাও চাইছিলেন এ রাজ্যে তৃণমূলের সাথে বোঝাপড়ার নিরিখেই কংগ্রেস চলুক, কিন্তু রাজ্য কংগ্রেসের একটা বোঝাপড়া ছিল যে এই তৃণমূলের হাতে এই সময়কালে কংগ্রেসের অনেকে খুন হয়েছেন, বাড়িতে অগ্নিসংযোগ, মিথ্যা মামলা, জিনিসপত্র লুটপাট হয়েছে, বলে এই তৃণমূলের সাথে কংগ্রেস এই রাজ্যে লড়বে না, এরকম আমরা পত্র পত্রিকা, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে দেখেছিলাম। একটু দেরিতে হলেও যেটা হয়েছে এই নির্বাচনে 42টা কেন্দ্রে আমরা খুব ইউনাইটেডলি জাতীয় কংগ্রেস, সিপিআইএম উইথ লেফট ফ্রন্ট এবং লেফট ফ্রন্টের বাইরেও আরও কিছু বামপন্থী দল, কিছু সামাজিক সংগঠন, সকলকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে দিল্লির ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাত করবার জন্য আমাদের যা বোঝাপড়া সেই নিয়ে আমরা রাস্তাতে আছি। তৃণমূল নেত্রী বারংবার অভিযোগ করছে যে পশ্চিমবঙ্গের বুকে তো আপনারা মানে একেবারেই আপনাদের জেলাতে তো আপনাদের কোনো আসন নেই, পঞ্চায়েত বলুন, গ্রাম পঞ্চায়েত বলুন, গ্রাম পঞ্চায়েতে কিছু থাকতে পারে, জেলা পরিষদ নেই, জেলার বুকে একটা বিধায়ক নেই, সাংসদ তো দূরের কথা নেই আপনাদের হাতে, এবং রাজ্য বিধানসভাতেও আপনারা কোনো রকম প্রতিনিধি পাঠাতে পারেননি। ঠিক। এবং আপনারা এবং কংগ্রেস মানে সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে বিজেপিকে মদত করছে, ভোট কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেওয়ার প্রচেষ্টা নিচ্ছে। আসলে জিততে পারবে না, কিন্তু ভোট কাটাকাটিতে বিজেপি জিতে যাবে অভিযোগ। আসলে চোরের মন পুলিশ পুলিশ, মানে দুর্বলতা নিজেদের সেটা প্রকাশ করবার জন্য সিপিআই এবং কংগ্রেসকে দায়ী করছে। আমরা মনে করি যদি আমরা প্রাসঙ্গিক না, আমরা বিধানসভাতে নেই, লোক আমাদের কিছু নেই, কোনো জনপ্রতিনিধি নেই কেন যদি এই প্রশ্নটা করা হয়, তাহলে অ্যাকচুয়ালি নির্বাচনগুলো যখন আসে, নির্বাচন কমিশনার, রাজ্যের নির্বাচন কমিশনার, দেশের নির্বাচন কমিশনার অনেক বড় বড় কথা বলেন, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করবার জন্য যে সুষ্ঠু পরিবেশ, পরিস্থিতি, বাতাবরণ থাকা দরকার, সে রাজ্যের পুলিশ যখনই কেন্দ্রীয় বাহিনী আসুক বা যাই করুক তাদেরকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না। সিভিক পুলিশ, থানা, যারা তৃণমূলের, অ্যাকচুয়ালি তৃণমূল তো এখন চলছে পুলিশের উপর নির্ভর করে। পুলিশ, বিডিও, এসপি, ডিএম, আইসি এরা হচ্ছে এখন তৃণমূলের
পরিত্রাতা, এদের মধ্য দিয়ে মমতা ব্যানার্জিকে চলতে হচ্ছে। এই পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা দেখলেন, পঞ্চায়েত নির্বাচনে সকাল 7:30 আমরা ঢুকলাম গণনাতে, বেলা 12:15টার সময় ভোট বাক্স এলো আমাদের কাছে। তাহলে দীর্ঘ সময়, এই সময়টাতে কি হলো? এবং যে ভোটটা শেষ হয়ে যেত সন্ধ্যার সময়, সেটা পরের দিন পর্যন্ত। এবং গ্রাম পঞ্চায়েতটা গণনা প্রহসন তো হলো বটেই, তারপর পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ কিছু হলো না। বিডিওরা দায়িত্ব নিয়েছিলেন রাজ্যের শাসক দলকে উপঢৌকন দেবেন, তার বিনিময়ে তাদের কি হলো, কি স্বার্থ চরিতার্থ হলো দেখবার দরকার নেই। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন সম্পর্কে মানুষের যা বোঝাপড়া ছিল, সেটা সম্পূর্ণরূপে সরকারের বিরুদ্ধে মানুষের প্রতিক্রিয়া হলো যে আমরা ভোট দিলাম, কিন্তু আমরা যে ভোটটা দিলাম তার কোনো প্রতিফলন কোথাও কিছু হলো না। তাদের মন গড়া রেজাল্ট তৈরি করলেন। শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো নয়, রাজ্যের অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু একটা সময় একাধিক সভা থেকে তারা সিপিএম এর বা বামফ্রন্টের কর্মীদের প্রতি আবেদন জানিয়েছিলেন যে যারা প্রকৃত বামপন্থী তারা তৃণমূলকে সরাতে বিজেপির দিকে সরাসরি আসুন, কারণ সিপিএম দ্বারা তৃণমূলকে সরানো যাবে না। একাধিক সভায় শুভেন্দুবাবু দাবি জানিয়েছিলেন। আসলে চোরের মুখে ধর্মের কথা এটা মানায় না। আমাদের উত্তরবঙ্গে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় এই ভোট লুট, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নির্বাচিত যে প্রতিষ্ঠানগুলো, সেটাকে ধ্বংস করবার মূল কারিগর মুখ্যমন্ত্রীর নির্দেশে যিনি কাজ করেছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। নারদা সারদার অভিযুক্ত, তিনি নিজেকে পরিচ্ছন্ন করবার জন্য ওয়াশিং মেশিন বিজেপি দলে গেছেন। ফলে চোরের মুখে ধর্মের কথা এটা বেমানান। ফলে শুভেন্দু অধিকারী তো রায়গঞ্জ, আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ, সর্বশেষ রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে রায়গঞ্জের অতীত এটা ছিল না, মানুষ ভোট দিতে পারেনি। সকাল 8টার মধ্যেই কোথাও কোথাও ভোট শেষ হয়ে গেছে। এটা মূল কারিগর ছিল মমতা ব্যানার্জি, পাঠিয়েছিলেন দূত হিসেবে শুভেন্দু অধিকারীকে। আজকে তিনি তৃণমূলে নেই, এবং তৃণমূল এবং বিজেপি যে না লুকোচুরি খেলা, এই খেলাটা তিনি চালিয়ে যাচ্ছেন। ফলে তার কথাতে আমরা, মানে ওর কথাতে আমাদের তার শুনে সেই মতো আমাদের চলা, এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা, এটা কখনোই সম্ভব না। উত্তমবাবু, আপনারা দলীয় স্তরে বেশ কিছু পরিবর্তন এনেছেন, যেটা মানুষের মধ্যে একটা প্রশ্ন যে বিভিন্ন কর্মসূচিতে সিপিএম এর বা বামেদের যুব সংগঠন যারা আছে তাদের ভিড় অপ্রত্যাশিত, প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আপনারা মাঝখানে ব্রিগেড সমাবেশ করেছিলেন, সেখানেও হয়তো দলীয় নেতৃত্ব ভাবেননি যে এত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্রিগেডের মাঠ ভরছে, কর্মসূচিতে লোক হচ্ছে, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন হচ্ছে না। এর পেছনে কারণ আসলে ঘটনা হচ্ছে, এ রাজ্যের দৈনন্দিন জীবনে মানুষের জীবনের যা অভিজ্ঞতা, সরকার বিরোধী যে মনোভাব, মানে কর্মসংস্থান নেই বললেই চলে, চাকরি বিক্রি, চুরি বাটপাড়ি রাহাজানি, এটা নিত্যদিনের ঘটনা, এবং দুর্নীতি এ রাজ্যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই সময়কালে। তার বিরুদ্ধে ডিওয়াইএফআই গোটা রাজ্য জুড়ে তারা ইনসাফ সভা করেছিলেন, ইনসাফ যাত্রা। তার প্রতিফলন ছিল ব্রিগেডের সমাবেশ। এতদিন ধরে সমস্ত মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলবার চেষ্টা করছিলেন যে রাজ্যে পাকা চুল আছে, কোনো কাঁচা চুল নেই। আমরা সেটা বলেছিলাম, এটা ডিওয়াইএফআই এর সমাবেশ, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। এখন ঘটনা হচ্ছে, ব্রিগেডে মানুষের অংশগ্রহণ হলো এবং উপচে পড়েছিল ব্রিগেড। মিডিয়া বলতে লাস্টে বাধ্য হয়েছে যে হচ্ছে এটা, কিন্তু তার আগে তারা দেখতে পাচ্ছিলেন না। এটুকু অন্তত আমরা বলতে পারি, যদি এবারের এই নির্বাচনটা সঠিক অর্থে মানুষ তার নিজের ভোট নিজে প্রদান করতে পারেন, গোটা রাজ্যে নির্বাচনী ফলাফল অনেকাংশেই উলট পালট হয়ে যেতে পারে। তার জন্য ধারাবাহিকভাবে আমাদের প্রচার, আন্দোলন, সংগ্রাম, সভা সমিতি, মিছিল, সমাবেশ এসব সংগঠিত হচ্ছে। এবং আমাদের যারা প্রার্থীরা আছেন আকর্ষণীয়, এদের তো অন্তত এই চুরি বাটপাড়ি, নারদা সারদার টাকা নেয়া, গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করবার জন্য এদের নিত্যদিনের যে কাজকর্ম, এইরকম কলঙ্কজনক কোনো প্রার্থী এবারের যে প্রার্থী তালিকা তাতে কেউ নেই গোটা রাজ্যের 42টা কেন্দ্রে। ফলে মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই নির্বাচনের ফলাফল অনেক কিছু পাল্টে দিতে পারে, এবং পাল্টানোর জন্য আমরা প্রস্তুত আছি। লড়াই, সংগ্রাম, আন্দোলন আমাদের চলছে, এবং এক্ষেত্রে কোনো আন্তরিকতার বিন্দুমাত্র ত্রুটি কোনো স্তরে নেই।
আপনি সিপিএম এবং বামফ্রন্টের প্রার্থী তালিকা বললেন, একটা সময় সিপিএম বা বামপন্থীদের বিরুদ্ধে যেটা বলা হতো, সম্পর্কে বলা হতো যে দেহত্যাগ না করলে বামপন্থীরা পদ থেকে পদত্যাগ করে না, কিন্তু এবারে যে সিপিএম এর যে প্রার্থী তালিকা আমরা দেখলাম সেখানে প্রায় 90% উপরে নতুন মুখকে আমরা সামনে নিয়ে আসতাম। এটা কি কোনো স্ট্র্যাটেজিক্যাল কোনো পলিসি আপনাদের ক্ষেত্রে, যে মানুষের কাছে যেটা অতীত হয়ে গেছে, যাদের মানুষ গ্রহণ করছেন না, ফলত নতুন প্রজন্মকে সামনে নিয়ে এসে ভোট ক্যাপচারের একটা নীতিগত প্রশ্নে আমাদের কোনো পরিবর্তন ঘটে? বয়স তো চিরদিন কারো এক থাকবে না, একদিন স্বাভাবিক কারণে কারো বয়স বাড়বে, তিনি তার বয়স, কেউ বাঁচবেন, কেউ মারা যাবেন, শারীরিকভাবে অসুস্থতা হবে, কিন্তু আমরা বোঝাপড়ার ভিত্তিতে এটাই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, এই প্রজন্মের অল্প বয়স্ক ছেলে মেয়ে শিক্ষিত, যারা মেরুদণ্ডকে সোজা রেখে এই রাজ্যের চোর বাটপালের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারে, তাদেরকে আমরা এই নির্বাচনে প্রার্থী করব। এই বোঝাপড়ার নিরিখে আমাদের প্রার্থী হয়েছে। আমরা মোট 5 জন প্রার্থী হয়েছে, এরা বিগত দিন নির্বাচন লড়েছিলেন, বাদ বাকি সমস্ত নতুন প্রার্থী। মানে যেটা তৃণমূল কংগ্রেসের মধ্যেও একটা নবীন প্রবীণের মধ্যে একটা লড়াই চলছিল, সেক্ষেত্রে কিন্তু তারা সেই বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি, তাদের একটা ভারসাম্য মেনে প্রার্থী তালিকা ঘোষণা করতে হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে বামপন্থীদের অ্যাকচুয়ালি কোনো তুলনা হয় আমাদের জানা নেই, একটা সার্কাস পার্টি। এই পার্টিটা যদি এই 24 সালে লোকসভা নির্বাচনে দিল্লির সরকারের পরিবর্তন ঘটে, 2 মাস সময় লাগবে না, কর্পূরের মতো উড়ে যাবে এই দলটা। উত্তমবাবু, আমরা আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটা বিজ্ঞাপনী বিরতি নেব। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে, যেখানে আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় উত্তম পাল। ভোটের খাস কথা। Pushpa Furniture, the best furniture ever you have seen. কামাখ্যা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী বিদ্যা, বিবাহ, চাকরি, বিচ্ছেদ, বশীকরণ, ভূতপেত দোষ, মাঙ্গলিক দোষ, মামলা মোকদ্দমা, গৃহশান্তি, কালা জাদু থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ওনাকে পাওয়া যাচ্ছে রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। এছাড়াও পাবেন মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও। ভোটের খাস কথা। বিরতির পর ফিরে আসলাম আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা সিপিএম সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য উত্তম পাল। উত্তমবাবু, বিরতি যাওয়ার আগে আপনার সঙ্গে আলোচনায় ছিলাম, আবারও আসছি আলোচনায়। আপনারা তৃণমূল কংগ্রেসকে সার্কাস পার্টি বলছেন, বিজেপির বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে দেশের সংবিধানকে তারা নষ্ট করে দিতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে যেটা বলবার চেষ্টা করছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যা যা প্রয়োজন অনুদানের ক্ষেত্রে সমস্ত কিছু করে দিয়েছে। কন্যাশ্রী বলুন, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা ছিল, সেখান থেকে 1000 টাকা করা হয়েছে, সবুজ সাথী, মানে এটা বলতে গেলে হয়তো আমার ইন্টারভিউর অনেকটা টাইম প্রকল্পগুলোর পেছনে চলে যাবে। 47টা 48টা প্রকল্প, মানুষ তো উপকৃত হচ্ছে, এতগুলো প্রকল্প, সামাজিক প্রকল্প, লক্ষ লক্ষ উপভোক্তা তৈরি হচ্ছে, তো মানুষ তৃণমূলকে ভোট না দিয়ে আপনাদের ভোট কেন দিতে যাবে? আসলে মানুষকে ভিখারি বানিয়ে রাখা এ সরকারের একটা দৃষ্টিভঙ্গি। স্থায়ী কোনো সমস্যার সমাধান আছে? ভিক্ষা বৃত্তি দিয়ে মানুষকে সাময়িক কিছু ধরে রাখা যেতে পারে। আমরা বলছি যিনি ভাতা পান, ধরুন যে বাড়িতে গ্রামীণ একটা পরিবারে যেখানে একটা বাল্ব জ্বলে, একটা ফ্যান চলে, তার ইলেকট্রিক বিল আসতো 100 টাকা 150 টাকা মাসে, তখন তার বিল আসছে 600 টাকা 700 টাকা। তাহলে মাসে যদি 700 টাকা 3/7 একটা টাকা হয়, 2100 টাকা হয়ে যায়। সেই পরিবার যদি সাধারণ হন, এখন পর্যন্ত যেটা পান 1000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি চুরি করে ঘুরপথে টাকা নিয়ে যদি কাউকে কিছু পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে তাকে কৃতদাসে পরিণত করে রাখে দেওয়ার একটা হচ্ছে পরিকল্পনা এ রাজ্যের সরকারের চলছে।
এবং এতে করে ধরুন একটা পরিবারে এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো পাড়া নেই যে পাড়াতে একটা স্নাতক, একটা স্নাতকোত্তর ছেলে মেয়ে নেই। তাদের কোনো পরিকল্পনা নেই যে এদেরকে কোনো কর্মসংস্থানে যুক্ত করা। আজকে ওই সিভিক পুলিশ, সিভিক টিচার, ফলে শিক্ষার যে শিক্ষিত মানুষজন তাকে তার যোগ্যতা অনুযায়ী একটা জায়গায় নিয়োগ করবার যে বিষয় উঠে গেছে এটা। আর ওটা করতে গেলে তো বিপদ হচ্ছে এটা যে তৃণমূলের টপ টু বটম টাকা ছাড়া কিছু বোঝে না। তো যে দেখলাম কালো বাড়ি মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 52 কোটি টাকা উদ্ধার হচ্ছে। ওই যে মন্ত্রী, ওদের খাদ্যমন্ত্রী, যে একসময় বলেছিলেন 11 সালের পরে সিপিএম কেউটে সাপ, তার পরিবারে এতে মেয়ে বিয়ে দেবেন না, নিমন্ত্রণ করবেন না। ফলে এই কথা বলবার মধ্য দিয়ে নিজেদেরকে বিরাট ভেবেছিলেন। আজকে তারা বিভিন্ন জেলে শুয়ে আছেন, তো দিদিও তাদের কথা শুনছেন না, দিদির পক্ষ থেকে তাদের পক্ষে কিছু হচ্ছে না। ফলে আমরা চাই কর্মসংস্থান, স্থায়ী কর্মসংস্থান। স্থায়ী কর্মসংস্থান হলে পরে সেই মানুষের জীবনের, তার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। এই কোনো প্রকল্পকে আমরা বন্ধ করার কথা বলছি না। আমরা ইন্ডিয়া জোট যদি এবারে নির্বাচনে আমরা ক্ষমতায় আসি, এসব প্রকল্প থাকবে, এই প্রকল্পের টাকা আরো বাড়বে, কিন্তু পাশাপাশি স্থায়ী নিয়োগ সেই বিষয়টা সরকার সহানুভূতির সাথে দেখবে আগামী দিনে। এটাই হচ্ছে আমাদের বোঝাপড়া। স্থায়ী ভিখিরি পরিণত না, সে পরিবারের আর্থিক উন্নয়নের প্রশ্নে স্থায়ী রোজগারের বন্দোবস্ত করা। আর সেটাই হচ্ছে একটা রাষ্ট্রের সরকারের, একটা রাজ্যের সরকারের দায়িত্ব। সে দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছেন দুটো সরকার। বিজেপির বিরুদ্ধে আপনারা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে যেটা মানে বিশ্বগুরু হিসাবে নিজের আত্মগরিমা তার এই মুহূর্তে বিকশিত হয়েছে। আপনি উজ্জ্বলা গ্যাস প্রকল্প বলুন, আয়ুষ্মান ভারত প্রকল্প বলুন, যদিও আমাদের রাজ্যে এখনো ছাড়পত্র পায়নি, কৃষকদের ন্যায্য মূল্যে সহায়তা মূল্য থেকে শুরু করে গোটা দেশ জুড়ে আপনি যোগাযোগ ব্যবস্থা বলুন, রেল ব্রিজ বলুন, বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ বলুন, এ তো সময়ের তালে তালে প্রচুর কাজ একটা নতুন ভারতের দিশা বলছে। হ্যাঁ, ওই যে কেন্দ্রীয় সড়ক বানানোর মধ্য দিয়ে 11,750 কোটি খবরের কাগজে দেখেছিলাম, কাজ না করে টাকা হয়েছে। এটা ইলেকট্রাল বন্ডের নামে। আচ্ছা, কি হলো এই সময়কালে? 14 সালের ঘোষণা ছিল গরিব মানুষ জনধন অ্যাকাউন্টে বই খোলো, 15 লক্ষ টাকা ঢুকবে। নোট বাতিল হলো, কি তার তথ্য পরিসংখ্যান মানুষের সামনে এলো? কি কত নোট বাতিল হলো, কত নোট ছাপা হলো? এলো না কিছু। এবং এটা তো সরকারের, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের দায়িত্ব। দেশের প্রধানমন্ত্রী একবার ইয়ে করলেন, কোন কাজটা করছেন এই সময়কালে? আমাদের দেশের দীর্ঘদিন ধরে তিলে তুলে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, সেগুলোকে বেচে দিচ্ছেন, সেল ভেল থেকে শুরু করে এগুলো। এবং কর্পোরেটদের দুজন গুজরাটি বানিয়া এই দেশটাকে সার্বিকভাবে গ্রাস করতে চাইছে, আম্বানি এবং আদানি। আর এই গোটা দেশটাকে ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার এদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে দেশের স্বাধীনতা, সে স্বাধীনতা পরবর্তীকালে এতদিনে যা আমাদের সম্পদ তৈরি হয়েছিল, এই দুটো ব্যক্তি মোদি আর শাহ বিক্রি করে দিতে চাইছে। আজকে কোনো কর্মসংস্থান করবার প্রশ্নে কোনো ইতিবাচক পদক্ষেপ আছে? কৃষকদের সম্পর্কে কোনো কিছু আছে? কোনো কিছু করেছে এই সময়কালে? গোটা দেশে তো কৃষকরা লড়ছেন মিনিমাম সাপোর্ট প্রাইস, কৃষকের ফসলের সহায়ক মূল্য সরকার নির্ধারণ করুক। কেন করছেন না? সারের কালোবাজারি, রাসায়নিক সার থেকে ভর্তুকি তুলে দেয়া হয়েছে এবং প্রতি বছর 20 থেকে 22-25% সারের দাম বাড়ছে। কালোবাজারে চলছে, দেদারসে কালোবাজারে চলছে। কৃষকরা বাধ্য হচ্ছেন কৃষির মৌসুমে কিনতে। রাজ্য সরকার, দিল্লি সরকার উদাসীন এই ফাটকাবাজি কালোবাজারির ক্ষেত্রে। আর এই সমস্ত ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা যখন দুটো সরকার গ্রহণ করে, যারা টাকা দেয় তারা যদি 10 টাকা দেয় তাহলে 100 টাকা মুনাফা করবে। আর মুনাফা করবে এই আন্ডারস্ট্যান্ডিং থেকেই দুটো দলকে টাকা দিচ্ছে, রাজ্যের সরকার এবং দিল্লির সরকারকে। তারা মানুষের কাছ থেকে বাড়তি অর্থ উপার্জন করবে, সেই লক্ষ্যেই অসৎ উপায়ে ঘুর পথে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করছে। ফলে সেই সরকার কোনোদিন জনস্বার্থে কোনো কাজ করতে পারে না। জনগণকে দৈনন্দিন জীবনে বেঁচে থাকবার ক্ষেত্রে ন্যূনতম যে জিনিস প্রয়োজন তারও দাম বাড়ছে। ওষুধ থেকে শুরু করে সব ক্ষেত্রে দিশাহীন এ সরকার চলছে কর্পোরেটদের স্বার্থে। বিভিন্ন যা সমীক্ষা যেটা বলছে বা আপনাদের দলের অন্দরমহলেও যেটা বক্তব্য, আপনারা লড়াইয়ে আছেন কিন্তু ক্ষমতা দখল, দিল্লির মসনদ দখল করার মতো শক্তি এখনো আপনারা অর্জন করতে পারেনি। সেখানে হয়তো সরকার হয় বিজেপি করবে, না হয় অন্য কোনো দল করবে। আপনারা সেখানে কখনোই নির্ণায়ক ভূমিকা হয়তো নিতে পারবেন না, যা পরিস্থিতি।
তাহলে মানুষ আপনাদের ভোট দেবে কেন? না, আমরা তো এই কথা কখনোই বলিনি যে আমরা সিপিআইএম বা বামফ্রন্ট সরকার গঠন করব। আমাদের বোঝাপড়া ছিল বিজেপি বিরোধী বাম, সিপিআইএম, বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল, এই সবটা মিলে মিশে আমরা এই নির্বাচনে বিজেপিকে হটাবো, এই বোঝাপড়ার নিরিখে এবারের এই জোট। সিপিএম এর সরকার হবে না, কিন্তু ইন্ডিয়া জোটের সরকার হবে, বিজেপি সরকার গঠনের জায়গায় পৌঁছতে পারবে। তৃণমূল কংগ্রেসও থাকবে, দিল্লিতে তৃণমূলের সঙ্গে আপনাকে সরকার গঠন করতে হতে পারে। ইন্ডিয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইন্ডিয়া জোটে, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের নেতৃত্ব তিনিই দিচ্ছেন। আর মমতা ব্যানার্জির কথা হচ্ছে সোনার পাথরের বাটি। মমতা ব্যানার্জি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। কোনোদিন কোনো সঠিক কথা বলেননি। মিথ্যার উপরে দাঁড়িয়ে একটা সরকার চলছে। সামগ্রিকভাবে গোটা রাজ্যে মিথ্যা, চুরি, দুর্নীতি এই নিয়ে উপরে দাঁড়িয়ে একটা সরকার চলছে। মমতা ব্যানার্জি কি বলছেন, কি করছেন, কি করতে চান, কি করবেন আগামী দিনে, সেটা নিয়ে আমরা ভাবিত নই। তবে এটুকু বলতে পারি, এ দেশে বিজেপির নেতৃত্বে আর সরকার তৈরি হবে না, ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে। গোটা দেশ সে বিষয়তে প্রস্তুত। আগামী দিনে ভোট যদি মানুষ দেওয়ার সুযোগ পায়, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যদি নির্বাচনের বন্দোবস্ত করতে পারে, অনেক কিছু উলটপালট হয়ে যাবে। যারা ভাবছেন, স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন। ভারতবর্ষের আমাদের এখানে 26 তারিখে নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস, আপনাদের প্রধান যে দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, প্রচারে সরগরম গোটা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে, এবং একেবারে স্টার ক্যাম্পেইনার যারা আছে তাদেরকে নিয়ে প্রচার করা হচ্ছে। সেখানে আপনাদের প্রচার একেবারে ম্যারমেরা প্রচার। মানে আপনাদের সম্পর্কে যেটা বলা হয় যে কৌটো ঝাঁকিয়ে পয়সা তোলা সিপিএম কি এখনকার দিনে চলে? তাহলে আপনারা যখন এত তারকা প্রচারক নিয়ে এসে তারা যখন প্রচার করছে, তখন আপনাদের জোট প্রার্থী তো তাদের হয়ে কোনো তারকা প্রচারক নেই, মানুষের কাছে ভোট চাইছেন, ভোট কি ভোট বাক্সে পড়বে? আসলে তারকা, তাদের পেছনে সবার পেছনটা দেখতে হবে, ইতিহাসটা। যারা তারকা, আমরা কৌটো ঝাঁকানো পার্টি, কিন্তু আমাদের পেছনে থেকে কেউ বলে না চোর। মমতা ব্যানার্জি গেলেও বলে চোর, ওই বাবুল সুপ্রিয় গেলেও বলে চোর। ওই কদিন আগে এসছিল সব, বলছে চোর হয়ে যাচ্ছে, বলছে এ তো এপাং অপাং ঝপাং। মমতার লেখা কবিতা ছড়ার অন্যতম একজন ব্যক্তি, তিনি আজ এখানে কাল ওখানে। তো এই সমস্ত ব্যক্তিদের নিয়ে এসে, স্টারদের নিয়ে এসে প্রচার করে হবে না। স্টারদের নিয়ে প্রচার করে স্টাররা একদিন এলেন, কিন্তু এখানকার মানুষ তো এখানেই থাকবে। তারা তো এখান থেকে যাযাবর না, অন্যখানে চলে যাবে না। এখানকার মানুষ তারা বুঝবেন। ফলে তৃণমূল এবং বিজেপি দল, দুটো দল ইলেকট্রাল বন্ডের যে টাকা, যেটা সিপিআইএম মামলা করেছিল সুপ্রিম কোর্টে সীতারাম ইয়াচুরি, এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল যে এই বন্ডে কারা কিনছেন, কারা টাকা তুলছেন, তথ্য জানাতে হবে। নির্লজ্জের মতো দেশের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক, তারা এক্ষেত্রে অস্বচ্ছতা দেখিয়েছেন, যেটা আমাদের দেশের ব্যাংকের সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা তার অনেকটা পরিবর্তন ঘটে গেল। যে এটা যদি ব্যাংকের এই মানসিকতা হয়, কারণ মোদির নির্দেশে ব্যাংক ওই বিষয়তে চেপে যাওয়ার চেষ্টা করছে। তো ইলেকট্রাল বন্ডে যারা হাজার হাজার কোটি টাকা ঘুরপথে আইনভাবে সিদ্ধভাবে যারা নিতে চাইছেন, তারা যাই করুন না কেন, টাকার ফোয়ারাতে তারা হতে পারেন, ঝান্ডা বিভিন্ন ফ্লেক্স দিয়ে প্রচার করতে পারেন, কিন্তু মানুষের মনে যেটা হয়েছে, মানুষ তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে টাকার কাছে নিজের বিক্রি করবেন না। তারা এই কেন্দ্রে লড়াইয়ের অন্যতম মুখ, যিনি এই নির্বাচনে প্রার্থী হয়েছেন, আলী ইমরান রামজ ভিক্টর, তিনি জিতে এলে পরে আমাদের জেলা তো বটেই, আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা এলাকার বেকারের কাজ না পাওয়ার যন্ত্রণা, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবির যে লড়াই, পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে মানুষকে সংগঠিত করে আন্দোলন করবার যোগ্যতম প্রার্থী তিনি জিতবেন। ওই প্রচারের ফ্ল্যাগের ভিত্তিতে ভোট হয় না। উত্তমবাবু, আপনি তৃণমূল নেতৃত্বকে বারংবার আক্রমণ করছেন, কিন্তু আপনাদের তো তৃণমূল কংগ্রেসের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ মুখ্যমন্ত্রী বারংবার একটা কথা বলছেন যে আমার কাছে অতীতে 34 বছরের অপশাসনের একাধিক বাম নেতৃত্বের ফাইল আছে, সেই ফাইলগুলো প্রকাশ করলে অনেকে জেলে যেতেন, কিন্তু আমি প্রতিহিংসা পরায়ণ নই বলে আমি ফাইল প্রকাশ করছি না। তো কৃতজ্ঞ থাকা উচিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে আপনাদের। আপনারা তাকে সার্কাস পার্টি বলছেন, চোর দুর্নীতিবাজ বলছেন। আসলে তৃণমূল বলছি, যারা মিথ্যার উপরে দাঁড়িয়ে, টোটাল মিথ্যার উপরে দাঁড়িয়ে একটা দল চলছে। আমরা সিপিআইএম পার্টি দায়িত্ব নিয়ে বলেছিলাম, আমাদের কোনো এমপি, এমএলএ, নেতা, মন্ত্রী, প্রধান, চেয়ারম্যান যদি কারো সম্পর্কে বিন্দুমাত্র কোনো দুর্নীতির বিষয় প্রমাণ করতে পারে, আমরা
সাদরে গ্রহণ করব, কিন্তু এই সময়কালে 11 সাল থেকে 24 সাল তিনি পাননি। খুঁজতে গেলে পরে এই সময়কালে 11 থেকে 24-এর মধ্যে যদি খুঁজতে যায়, তাহলে গোটা দলটাই কম্বলের আঁশ বাঁচতে বাঁচতে যা হবে, মুখ্যমন্ত্রীও জেলে যাবে। উত্তমবাবু, আপনারা বিভিন্ন জায়গায় মানুষের কাছে প্রচারে যাচ্ছেন, জেলার বিভিন্ন প্রান্তে প্রচারে যাচ্ছেন, জোট প্রার্থীর সমর্থনে প্রচারে যাচ্ছেন, মানুষকে কি বলছেন, কি প্রচারে বার্তা দিচ্ছেন? মানুষকে বলছি দেশটা বাঁচাতে হবে, দেশের সম্প্রীতি, এদেশের ঐক্য, ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাবে যদি ওরা বলছে আপকি বার 400 পার, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিলে পরে এই যে দেশের সংবিধান, দেশের গণতান্ত্রিক পরিকাঠামো, এটা ধ্বংস হয়ে যাবে, মানুষের সম্প্রীতিটা নষ্ট হবে, আমাদের দেশটাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে, মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, শিক্ষিত ছেলে পেয়ে তাদের কর্মসংস্থানের কোনো দিশা থাকবে না। ফলে এই দিশাহীন একটা সরকার, কর্পোরেট স্বার্থবাহী একটা সরকারকে ক্ষমতার মসনদ থেকে বাইরে পাঠিয়ে মানুষের স্বার্থবাহী একটা সরকার দিল্লিতে গড়তে হবে, এবং সেটা গড়তে পারে ইন্ডিয়া জোট, এবং সেই জোটের প্রার্থী আলী ইমরান রামজিকে ভোট দেওয়ার কথা বলছি। মোদি মানে দেশ বিক্রি, মোদি মানে মিথ্যা কথা, মোদি মানে ধর্মকর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। বিভাজনের বিরুদ্ধে ঐক্য এবং সম্প্রীতি রক্ষার্থে আমরা মানুষের কাছে আবেদন করছি, আসুন এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, নজরুল, রবি ঠাকুর তাদের দেখানো পথ, সেই পথেই আমরা একসাথে থাকতে চাই। দেশটা কারো বাপের না, এ দেশটা সমস্ত মানুষের দেশ। এই দেশের খোল নলচে যারা পাল্টাতে চাইছে তাদের বিরুদ্ধে শ্রমজীবী মেহনতি মানুষ, সমাজের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে বিজেপিকে আমরা ক্ষমতা থেকে হটাতে চাই। তার একজন শরিক হিসেবে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের জোট প্রার্থী নির্বাচনে জয়লাভ করলে আপনার কি মনে হয় যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে, কি কি উন্নয়ন প্রয়োজন, যে উন্নয়ন এখনো পর্যন্ত করে ওঠা? অনেক কিছু হতে পারে, এইমসের ধাঁচে হাসপাতাল হতে পারে, এই যে আমাদের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, কর্মসংস্থান তো যদি তৈরি করা যায়, তাহলে পরে এই পরিযায়ী শ্রমিকরা এই রাজ্যে তার স্ত্রী, পুত্র, সন্তান, বয়স্ক বাবা মাকে ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পেটের জন্য পড়ে আছে, তারা থাকবে না। শিল্পায়নের বিষয়টা আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমাদের এই রায়গঞ্জ থেকে একটা দিল্লির দূরপাল্লার ট্রেন চালু করতে হবে, এবং আমাদের অন্যান্য যে ছোটোখাটো যেগুলো শিল্পের সম্ভাবনা, যেটা বাস্তবতা ছিল, যেগুলো এই সময় বিক্রি হয়ে গেল, ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল ওখানে কি ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়ে গেছে। এই সমস্ত জায়গা, আমাদের চা বাগিচাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তৃণমূলের জমানাতে দাঁড়িয়ে চা বাগান অধিকাংশই বন্ধ, যেগুলো আছে তারা মালিকরা বাগানমুখ হচ্ছেন না। সেই বাগানগুলোকে ওই হামিদুর বাবু, উনিও তৃণমূলের ভগবান আর কি, তার নেতৃত্বে সব ভাগ বাটোয়ারা করে বিক্রি করে দেওয়া হচ্ছে। হাজার হাজার চা বাগানের শ্রমিক তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, তাদের কাজের কোনো সংস্থান নেই। পরিবেশ যেটা ছিল অনেক দিন ধরে গড়ে উঠেছিল, পরিবেশটা ধ্বংস হয়ে গেছে। ফলে এ রাজ্যের কর্মসংস্থান সৃষ্টি করা, এটা হচ্ছে প্রথম কথা। আমাদের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, শিক্ষা যেমন বেসরকারি দিকে চলে যাওয়ার দুটো সরকারের যে পদক্ষেপ, যে বোঝাপড়া, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারি ব্যবস্থাপনা, শিক্ষা, আরো বেশি মানুষকে শিক্ষার আঙিনায় আনবার ক্ষেত্রে আমাদের এই প্রার্থী আলী ইমরান রামজ যদি বিজয়ী হন, তাহলে কৃষকের ফসলের দামের দাবিতে যেমন লড়াই হবে, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধির দাবিতে লড়াই হবে, বেকার যুবকদের কর্মসংস্থান, সর্বোপরি মা বোনেদের ইজ্জত রক্ষা, যেটা এই সময়কালে তৃণমূল এবং বিজেপির হাতে খুন হয়েছে, ধর্ষিতা হচ্ছেন প্রতিদিনের ঘটনা, তার থেকে পরিত্রাণের জন্য সর্বোপরি গোটা দেশ জুড়ে মায়েদের সম্মান রক্ষার জন্য যে লড়াই, সে লড়াইতে আমরা সামনের সারিতে থাকবো, ছিলাম, আছি, থাকবো। তার দৃষ্টান্ত যে সন্দেশখালী, যে ওরা এটা করছে, আমরা এর বিরুদ্ধে এসে হাতরসে হয়েছে। আমাদের জেলায় যে ঠাকুরবাড়িতে হয়েছে, আমাদের জেলাতে অনেক জায়গায় ঘটনা ঘটেছে, কালিয়াগঞ্জে ঘটেছে, কি হলো তার? কিছুই হয়নি, কোনো সিবিআই তদন্ত হয়নি, ধামাচাপা দেওয়ার ব্যবস্থা চলছে। বলে সবটা মিলিয়ে মানুষের প্রয়োজনে, মানুষের জন্য, মানুষের কল্যাণে আমাদের প্রার্থী জিতে এলে পরে কাজ করবেন। লোকসভার ভেতরে তিনি বলিষ্ঠভাবে বলবেন, লোকসভার বাইরে এই সমস্ত বিষয়কে নিয়ে আন্দোলন গড়বার প্রশ্নে মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই কাজ করব। শেষ প্রশ্ন আপনার কাছে, জোট সম্পর্কে। আপনারা জোটের হয়ে ঐক্যবদ্ধভাবে লড়ছেন, একত্রিতভাবে প্রচার চালাচ্ছেন, কিন্তু এর আগের যে ইলেকশন, সেই ইলেকশনে আমরা যেটা লক্ষ্য করলাম যে সিপিএম এর সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোটটা হলো না, পৃথক পৃথক পার্টি দেওয়া হলো, এবং এর ফায়দা কিন্তু অপোনেন্ট যে পার্টি, ঘরের ফসল তারা তুলে নিয়ে গেল। এবার আপনারা আবার একসঙ্গে আসন সমঝোতা করলেন, এটা কি বিশ্বাসযোগ্যতা জোটের ক্ষেত্রে কোথাও নষ্ট হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা 19 সালে এটা আমাদের দুটো দলেরই এটা ঠিক হয়নি।
আমাদের শুধু তাই নয়, আপনার জেলা পরিষদের ক্ষেত্রেও সেম কেস হয়েছে। আমরা এই সবটা আমরা বলেছি এবারের নির্বাচনে যে মানুষের মধ্যে আমাদের দুই পার্টি সম্পর্কে আস্থা ফেরানোটার কাজ আমরা করছি। এই বোঝাপড়াটা সাময়িক কদিনের জন্য নয়, বোঝাপড়াটা চলবে। এ রাজ্যের সরকারকে এই ক্ষমতা থেকে তাড়ানো পর্যন্ত আমাদের এই বোঝাপড়াটা চলবে, সেটা আমরা চালিয়ে যাব। 19 সালে নির্বাচনে ঘটনা, এটা দুঃখজনক হলে এটা বলতে হবে, সেই সময়তে অনর মনোভাব এবং বিশেষ করে জাতীয় কংগ্রেসের আমরা সিপিআইএম দল, বামফ্রন্ট, আমরা কথা বলেছিলাম, সেটা কথা রেখেছিলাম। মালদা জেলা থেকে মুর্শিদাবাদে 2টো সিটে আমরা প্রার্থী দেইনি, তো অন্যত্র দিয়েছি। তারা সে সময় করেননি, তাদের বোধোদয় হয়েছে, চেতনার বোধোদয় হয়েছে, তারাও এই বিষয়টা নিজেরা দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা আমাদের বোঝাপড়ার নিরিখে এবার যেটা করেছি, সার্বিকভাবেই আমরা এটা করতে নেমেছি, সেটা আমরা করব, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ উত্তমবাবু। আমরা এতক্ষণ কথা বললাম উত্তর দিনাজপুর জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য উত্তম পালের সঙ্গে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের সমর্থনে ইতিমধ্যেই ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমেছে কংগ্রেস এবং বামফ্রন্ট নেতৃত্ব। উত্তমবাবুর বক্তব্য যে এই যে সামনের লোকসভা ভোটের লড়াই, এই লড়াই দেশকে বাঁচানোর লড়াই, এই লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই, অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠস্বরকে উচ্চস্বরে নিয়ে যাবার লড়াই। এই দুই লড়াইকে একসঙ্গে মিলিয়ে দেবার লক্ষ্যে অবিচল বামফ্রন্ট, কংগ্রেস সহ বিজেপি বিরোধী যে সমস্ত জোট রয়েছে এবং রাজ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেস রয়েছে, তাদের বিরুদ্ধে মানুষের জোট গড়ে এই নির্বাচনে লড়তে চাইছে বাম এবং কংগ্রেস নেতৃত্ব। আগামী 4 তারিখে লোকসভা ভোটের ফলাফল, সেই ফলাফলের নিরিখেই বোঝা যাবে মানুষ তার মতদান কোন দিকে করলো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুটি দিন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের ধন্যবাদ। ভোটের খাস কথা। ভোটের খাস কথা।